মেয়ের বয়সে একটা মেয়েকে এসব আজে বাজে কথা বলতে আপনার রুচিতে বাঁধে না? অবশ্য রুচিতে বাঁধলে আর তো বলতেন না। আপনার শিক্ষার অভাব আছে, এতে আপনার পরিবারের দোষ নেই। নৈতিকতা, সভ্যতা, মনুষ্যত্ব নিজের থেকে আসে। নিজের মধ্যে মনুষ্যত্ব না থাকলে অন্য কেউ তা তৈরি করতে পারে না। কেমন মা আপনি? বিবাহিত পুরুষের কাছে মেয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। এতে আপনার মেয়ে কেমন থাকবে সেটাও ভাবছেন না? বলতে বাধ্য হচ্ছি, আপনার চরিত্রে সমস্যা আছে হয়তো, তাই এমন সিদ্ধান্ত নিয়ে আমার সামনে গলাবাজি করছেন। শিলা বেগম অর্থির পাল্টা জবাব শুনে আরও খেপে গেল। এই এই, তোর মুখ সামলে কথা বল। সিজিয়া মাকে থামাতে দু হাতে জাপটে ধরে অর্থিকে বলল, অর্থী, আমার মাকে চরিত্র নিয়ে কথা বলার কোনো রাইট নেই তোমার। আমাকে আঘাত করে বাজে ইঙ্গিত করারও কোনো রাইট নেই আপনার আম্মুর। শিলা বেগম রাগে গজগজ করছে। তা দেখে সিজিয়া বলল, মা, মাথা ঠান্ডা করো। তুমি অর্থের সাথে এমন আচরণ করতে পারো না। ওর তো কোনো দোষ নেই। দোষ থাকলে আমার আছে। তুমি ভুলে যাচ্ছ মা, আমার জন্য অহনীবের সাথে আমার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়েছিল। আমার মতন শৃঙ্খল লজ্জাহীন মেয়ের সঙ্গে কেউই থাকতে চাইবে না, সেখানে অহনীব অনেক অনেক দূরের কথা। তাছাড়া তুমি অর্থীকে ফকিন্নি কিভাবে বলতে পারো? অর্থের পরিবার খান পরিবারের থেকে কোনো অংশে কম নেই, সেটা তুমি ভালো করেই জানো। সিজিয়ার কথা শুনে শিলা বেগম একটু দমে গেলেন। সিজিয়া ঠিকই বলেছে। সিজার উগ্র আচরণের জন্য অহনীব অল টাইম ওকে ইগনোর করত। আর তাছাড়া অর্থের বিষয়ে শিলা বেগম জানেন, কিন্তু মুখ ফুসকে কথাটা বেফাঁস বলে ফেলেছে। সিজিয়া মায়ের দমে যাওয়ার রূপটা দেখে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি আজকে রাগের বশে কি করছো তোমার ধারণা নেই মা। অহনীব যদি জানতে পারে তুমি অর্থীকে মেরেছো, তাহলে আজ রাতে ও আমাদের বাড়ি ছাড়া করবে। হঠাৎই শিলা বেগমের চৈতন্য ফিরল। রাগের তাড়নায় সে কি করেছে ভাবতেই ভয়ে গলা কাঠ হয়ে এলো। অহনীব জানলে সত্যি বড়সড় ঝামেলা বাঁধবে। এমনটা করা একদমই ঠিক হয়নি তার। আয়নার সামনে দাঁড়িয়ে অর্থী ঘাড়ের আঁচড় দেখার চেষ্টা করছে। রাত 11টা, সবাই খেয়ে শুয়ে পড়েছে। অর্থী অহনীব আসলে খাবে ভেবেই অপেক্ষায় আছে। তখন বাড়িতে ছেলে কেউ ছিল না, মেয়ে সবাই নিজ রুমে ছিল। খান ম্যানশনের প্রতিটি রুম সাউন্ড প্রুফ দেখে সে ঘটনা 3জন ব্যক্তি ছাড়া কেউ জানে না। অর্থী নিজেও কাউকে বলেনি, ভেবেছে অহনীব কেউ বলবে না। শ্বশুর বাড়িতে টুকটাক ঝামেলা হবেই, এটা তেমন বড় কিছু না যে সবাইকে জানাতে হবে। তাছাড়া জানিয়ে কেবল ঝামেলা বাড়বে, তাই অর্থী চুপ রয়ে গেছে। তবে একটু চিন্তায় আছে ডান গালের 5 আঙুলের ছাপ নিয়ে। পিঠময় চুল ছেড়ে এবার মনোযোগ দিয়ে গালের ছাপ দেখছিল। সেই মুহূর্তে শক্ত বাহুবন্ধনে আবদ্ধ হতেই অর্থী কেঁপে উঠল। পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে অহনীব। গাল থেকে হাত সরিয়ে আয়নার দিকে তাকাতেই বলল, কখন এলেন? অহনীবও একই দিকে দৃষ্টি রেখে উত্তর দিল, এই তো মাত্র। রাগ করেছ? রাগ কেন? ফিরতে লেট হলো যে। রাগ করবো কেন? আপনি তো এমনি এমনি দেরি করেননি। অহনীব হাসল। বউটা তার খুব বুঝতার। এত রাতে চুল ছেড়েছ কেন? অর্থীর টনক নড়ল। ঘাড়ে কাটা আঁচড়টা আড়াল করার জন্য সে চুল ছেড়ে রেখেছে। কি উত্তর দিবে ভাবতেই অহনীব চুল সরিয়ে ঠোঁট ছোঁয়াতেই থেমে গেল অর্থীর ব্যথায় কুকড়ে ওঠা আর্তনাদ শুনে। দ্রুত গতিতে মাথা তুলতেই নজরে পড়ল 3 আঙুলের আঁচড়। অহনীবের ভালো মুডটা নিমেষেই তিক্ত অনুভূতিতে পরিণত হলো। অর্থী অহনীবের মুখের অবস্থা দেখে চমকে গেল। তাড়াতাড়ি চুল দিয়ে ঘাড় আড়াল করতেই অহনীব এক টানে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে বলল, কে আঘাত করেছে? অর্থী আমতামতা করে বলল। আমার হাত। অর্থীর কথা অসম্পূর্ণ রেখে অহনীব শক্ত কণ্ঠে বলল, অর্থিকা, আমি বলেছিলাম আমাকে মিথ্যা বলবে না। অর্থী জমে গেল ভয়ে। অসহায় কণ্ঠে বলল, শুনুন, মাথা গরম করবেন না। আমি অশান্তি চাই না, প্লিজ মাথা ঠান্ডা রাখুন। অহনীব কিছু বলল না। ধূপধাপ পা ফেলে চোখের পলকে লিভিং রুমে এসে হাঁক ছেড়ে ডাকল, রাশেদ কাকা, রাশেদ কাকা। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হয়ে যাবার পরও রাশেদ কাকার দেখা না পেয়ে
কপালের রগ ভেসে উঠল অহনিবের। এদিকে ওর গলা পেয়ে বাড়ির কিছু সংখ্যক মানুষ উপস্থিত হয়েছে। তার মধ্যে রীতা খান বিচলিত হয়ে প্রশ্ন করলেন, বাবাই, কি হয়েছে? রাশিদ ভাইকে কেন ডাকছিস? আমাকে বল দেখি। অহনিব মায়ের কথার জবাব না দিয়ে চমকিকে ডাকলো। চমকি অহনিবের গলা পেয়ে কিচেনে দাঁড়িয়েছিল। ওর ডাক শোনা মাত্রই দৌড়ে এসে বলল, হ্যাঁ ভাইজান, কোন? এখনো দোতলা 4 নম্বর রুমে গিয়ে ওই রুমে অবস্থিত মহিলাকে টেনে বাইরে আনবি। অহনিব বলতে বলতে শিলা বেগম সিঁড়ি ভেঙে নিচে এলেন। মনে মনে ভয় থাকলেও তা প্রকাশ করলেন না তিনি। চমকি শিলা বেগমকে ডেকে বলল, ভাইজান, ওই তো ফুপুজান আইসেন। অহনিব সেদিকে না তাকিয়ে বলল, তাহলে গিয়ে মহিলার সমস্ত কিছু লাগেজে ভরে নিয়ে আসবি। একটা সুতো যেন এই বাড়িতে না থাকে। জি আইসে। বলেই চমকি আবার দৌড়ে গিয়ে শিলা বেগমের পাশ দিয়ে যেতে তিনি হাত টান দিয়ে ধরে কর্কশ গলায় বললেন, অহনিব আমার সাথে এমন বেয়াদব করার কারণ কি? আপনাকে বলতে বাধ্য নই, শুধু এটুকু জেনে রাখুন, এই বাড়িতে আপনার সময় শেষ। শিলা বেগম চেঁচিয়ে বলল, অহনিব, ভদ্রভাবে কথা বলো, ভুলে যেও না আমি তোমার কে। কেউ না, আপনি অহনিফ খানের কেউ না, শুনেছেন? সো আপনার সাথে ভদ্র আচরণ করার প্রশ্নই আসে না। শিলা বেগমের নজর পড়ল অর্থির দিকে। অর্থিকে দেখে ওনার মাথাটা আবার বিগড়ে গেল। ও, তুমি আসতে না আসতে ওই মেয়ে তাহলে তোমার কান পড়া দিয়ে দিয়েছে? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ তলে তলে তিলকে তাল ঠিকই করে। সহসা অহনিবের রাগ দপদপ করে বেড়ে গেল। চোয়াল শক্ত করে বলল, আর একটা কথা বললে আপনার ওই চিফ টেনে ছিঁড়তে আমি 1 মিনিটও সময় নেব না। ভেবেছেন কি আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে আপনি পার পেয়ে যাবেন? বাবার বোন থেকে শুধু বাড়ি থেকে বের করে দিচ্ছি, কিন্তু আপনার মুখ যদি লিমিট ক্রস করে তাহলে আমি সীমানা পেরিয়ে আপনার হাত ভেঙে গড়িয়ে দিতেও দুবার ভাববো না। শিলা বেগম ভয়ে আটকে উঠলেন। তিনি অহনিবকে চেনেন। এই ছেলে মুখে কথা বলার মানুষ না। এদিকে অহনিবের কথা শুনে বাড়ির সবাই চমকে গিয়েছে। ইতিমধ্যে অবশ্য সবাই লিভিং রুমে এসে পড়েছে। রীতা খান বললেন, আপা, অর্থিকে মেরেছে? অহনিব শক্ত দৃষ্টি অর্থির দিকে ফেলতেই অর্থি ভয় পেল। মাথার ওড়নাটা টেনে ডান গালটা আড়াল করার চেষ্টা করলো। অহনিব এতে আরও রেগে গেল। রাগে কটমট করে বলল, একদম লুকানোর চেষ্টা করবে না। তোমাকে বলিনি আমার কাছে কিছু লুকাবে না? ছোট তুমি, বুঝতে পারো না? আজ এই মহিলাকে ছেড়ে দিলে পরে এর থেকে বড় কিছু করবে না, তার কি গ্যারান্টি দিতে পারবে তুমি? অহনিবের ধমকে অর্থি সহ সবাই কেঁপে উঠল। অহনিব থেমে অর্থিকে প্রশ্ন করল, এই ঘটনায় মহিলা একা ছিল নাকি ওনার মেয়েও ছিল? ঝটপট উত্তর দেবে অর্থিকা। উনি ছিল। অহনিব এবার মা আর সায়রা খানের দিকে তাকিয়ে বলল। তোমরা কোথায় ছিলে? সায়রা খান বললেন, বাবা, আমরা যে যার রুমে ছিলাম, কোনো প্রকার সারা শব্দ তো পাইনি, তাই বুঝে উঠতে পারিনি। সে সময় রাশেদ কাকা এসে ব্যস্ত কণ্ঠে বললেন, বড় বাবা আমারে ডাকছেন? আমি গেটের ওইখানে গেছিলাম, তাই শুনবার পাই নাই। অহনিব রাশেদ কাকাকে বললেন। এই মহিলাকে বিদায় করো। এবার শিলা বেগম বললেন, অহনিব, তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। তোমার বউয়ের কথা শুনে আমাকে বাড়ি ছাড়া করছো? তোমার বউ যে আমার সাথে অসভ্যতামি করেছে তার বেলায়, আর তুমি কাজের লোককে বলছো আমাকে বিদায় করতে? আমার থেকে ওদের সম্মান বেশি তোমার কাছে? অবশ্যই ওদের সম্মান বেশি, আপনার সাথে ঠিক সম্মান কথাটা যায় না। আর আমার বউ আপনার সাথে অসভ্যতামি করলে আমি খুব খুশি হব যে ও যোগ্য মানুষকে যোগ্য কিছু দিয়েছে। অবশ্যই এটাই করো সবসময়। শিলা বেগম ভাই ভাবিকে বলল, দেখেছো ভাবি, দেখেছো ভাই, এই জন্যই বলেছিলাম পরের গাছের বাকল নিজ গাছে লাগাতে যাইও না, সময় হলে ঠিক সাপের মতো ফুঁসে উঠবে। আজ আমার ভাইদের বাড়ি থেকে আমাকে বের করতে চাইছে, আর তাকেই কিনা সম্পত্তির 70% লিখে দিতে চেয়েছো। অহনিব শিলা বেগমের কথা শুনে বাঁকা হাসল। আর সেই সম্পদের আশায় নিজ মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে রাতে একটা পরপুরুষের ঘরে পাঠাতে দ্বিধাবোধ করেননি। অহনিব, মুখ সামলে কথা বলো। কেন ভুল বললাম? সেজিয়া, আমি মিথ্যে বলেছি? সিজিয়া লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, অহনিব ঠিক বলছে। লন্ডনে এই ভুলটা করতে গিয়েই সিজিয়া অহনিবের সাথে বন্ধুত্ব আচরণটা হারিয়েছে। এ বিষয়ে রীতা খান জানলেও ফয়সাল খান জানতেন না, তাই মুহূর্তেই শিলা বেগমকে বললেন,
তোর নিচু মন মানসিকতা এত দূর চলে গেছে জানা ছিল না। তুই খান পরিবারের মেয়ে কিনা আমার এখন সন্দেহ হয়। সহসা শিলা বেগম বললেন, ভাইজান, তুমি তোমার পালিত ছেলের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? ফয়সাল খান গর্জে উঠলেন, পালিত ছেলে হলেও ও আমার ছেলে, আমার আত্মার অংশ, আমার পরিবারের ছায়াও। আর কোনো দিন ভুলেও এমন কথা বললে তোকে আমার বোন ভাবতেও ভেবে দেখতে হবে। আর আজকের পর খান ম্যানশনে ফিরে আসার চেষ্টা করিস না। শিলা বেগম কেঁপে উঠল ভাইয়ের অগ্নিমূর্তি রূপ দেখে। চোখ দুটো ছলছল উঠল তার। ভাইজান, তুমি এভাবে বলতে পারলে? মেজো ভাইজান কই? সিজিয়া, মেজো ভাইকে কল দে। মেজো ভাই থাকলে কখন এমন করতো না আমার সাথে। তখন সিফাত বলল, বাবা নেই, এটা আপনার বড় ভাগ্য। বড় বাবা আপনাকে মুখে বলেছেন, আর আমার বাবা থাকলে এতক্ষণে আপনার গায়ে হাত উঠে যেত। শিলা বেগম অপমানে চোখ মুখ কুঁচকে নিলেন। এত রাতে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? রেহানা খান এবার কেঁদে ফেললেন। সন্তান যতই অপরাধ করুক না কেন, মা বাবার কাছে সবসময় সন্তান সবার আগে থাকে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোরে সব সময় কইতাম নিজের মুখ সামাল দে, লোভ সামাল দে, আমার কথা শুনোস নাই। আফুর পিছনে লাইগা থাকতি, এখন বোর পিছনে লাইগা থাকোস। জানতাম আপু এইবার আর ছাড় দিব না, দেখলি তো? এখন যা বাইর হ এই বাড়ির থেকে। বয়স্ক মানুষের কান্নার শব্দটা অর্থির বুকে গিয়ে লাগলো। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে অর্থির। এই জন্যই সে বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিল। অর্থি সবার অগোচরে অহনিবের এক হাত ধরে অনুনয় করে বলল, শুনুন, দাদুমণি কষ্ট পাচ্ছে, প্লিজ ফুপিদের আজ রাত থাকতে দিন। দেখুন উনি কিভাবে কাঁদছেন। অহনিব শুনল, মিনিট দুয়েক পর বলল, কাল সকালে উঠে যান এই মহিলার ছায়া বাড়িতে না দেখে। বলে গটগট পায়ে হেঁটে রুমে চলে গেল অহনিব। অর্থি ভয়ে ভয়ে রুমে এসেছে। অহনিব হয়তো রেগে আছে। রুমে ঢুকে দেখে অহনিব চেঞ্জ করে একটা ঢিলাঢালা টি শার্ট আর ট্রাউজার পরে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কিনা ভাবতেই দ্রুতগতিতে এগিয়ে গিয়ে বলল, ঘুমিয়ে পড়েছেন, খাবেন না? অহনিব কপালের ওপর এক হাত রেখে শুয়েছিল, সেটা নামিয়ে বলল, না। রাগ করেছেন? না। তাহলে চলুন খেয়ে নেবেন। না। অর্থি আর কি বলবে বুঝতে পারল না। রাগ যে করেছে সে নিশ্চিত, কিন্তু ভাঙবে কি করে ভেবেই আবার রুমের বাইরে গিয়ে 10 মিনিট পর অর্থি আর চমকি এলো থালা ভর্তি খাবার নিয়ে। চমকি খাবার রেখে চলে যেতেই অর্থি দরজা লক করে বিছানায় গিয়ে বসলো। অহনিব একই ভঙ্গিতে শুয়ে আছে। অর্থি এক পলক তাকিয়ে থালার খাবার মেখে বাঁ হাত দিয়ে অহনিবের বাহুতে আঙুল দিয়ে গুঁতা দিল। একবার দুবার দিয়েও যখন অহনিবের হেলদোল হলো না, তখন অর্থি বলল, শুনছেন? বলো। ওঠেন না। না। চোখটা খুলে একটু তাকান। না। অর্থির রাগ হলো। সব কিছুতেই না না করার কি আছে? নাকি না না ছাড়া আর কিছু বলতে পারে না? কোমর বেঁধে ঝগড়া করে এসে মুখের ভাষা হারিয়ে ফেলল নাকি? কথাগুলো মনে মনে ভাবলেও মুখে অসহায় ফেস করে বলল, কেন আমাকে দেখতে এখন আর ভালো লাগে না? অনেক কিছু বলল না দেখে অর্থি আবার বলল, বুঝেছি, আমি তো আর লন্ডনের সিজি আপুর মতো সুন্দরী না, আরও স্মার্টও না। বিয়ের আগে বরের সাথে টাইম পাস করলে এখন অবশ্য আমাকে দেখতে ভালো লাগতো। অনেক কিছুক্ষণ ভাবলেও অর্থির কথা মাথায়, কথার মেন টপিক ক্যাচ করতেই সে তড়াক গতিতে বসে কিছু বলতেই অর্থি কৌশলে হাতে রাখা এক লোকমা খাবারটা অহনিবের মুখে পড়ে দিল। অহনিব থ মেরে বসে রইল কিছুক্ষণ। এরপর খাবারটা গিলে আবার কিছু বলতেই অর্থি একই কাজ আবার করে বলল, আগে খেয়ে নিন, তারপর যা বলার বলবেন। অহনিবও চুপ হয়ে গেল। মনে মনে সে বেশ খুশি বউ তার রাগ ভাঙতে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছে। এমন শোনায় সোহাগার সুযোগ সে কি আর ছাড়বে? না, একদম লুফে নেবে। তাই অর্থির কথা মতো মুখটা গম্ভীর করে খাবারের দিকে মনোযোগ দিল অহনিব। অহনিবকে খাইয়ে দিয়ে নিজেও হালকা খেয়ে সব কিছু গুছিয়ে রেখে অহনিবের পাশে এসে শুয়ে পড়ল। অহনিব অবুঝের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল
বউয়ের কাহিনী। ওর মাথায় ঘুরছে একটা কথাই, রাগ করার কথা অহনিবের, কিন্তু রাগ করে আছে অর্থি। উল্টো হলো কেন ভাবতেই মনে পড়ল অর্থির বলা তখনকার কথা। সিজিয়াকে নিয়ে বলেছে, না বলেনি, অহনিবকে খোঁচা মেরেছে। অহনিব দ্রুতগতিতে উঠে সাদা ধবধবে আলোটা অফ করে হালকা সবুজ রঙের আলো জ্বালিয়ে একই গতিতে বিছানায় শুয়ে অর্থিকে পেছন থেকে জড়িয়ে জামার এক ফালি কাপড় উঠিয়ে উদরে হাত বুলিয়ে বলল, বউ পেট ভরেছে? অর্থি হাত সরিয়ে দিয়ে জামা ঠিক করে চুপ রইল। অহনিব বুঝতে পারল বউ তার সাংঘাতিক রেগে আছে। কেমন শিয়ানা বউ তার আদর করে খাইয়ে এখন রাগ দেখাচ্ছে। অহনিব আবার জড়িয়ে ধরে বলল। বউ ঘাড়ে ব্যথা করছে? উত্তর না পেয়ে অহনিব বিচলিত হয়ে উঠে বসলো, টেনে অর্থিকেও বসালো। অর্থে বিরক্তি চাহনি নিক্ষেপ করে বলল, কি সমস্যা, টেনে উঠলেন কেন? বলো, রেগে আছো কেন? আমি কারো উপর রেগে নেই, সরুন, ঘুমাবো আমি। অর্থি শুতে নিলেই অহনিব বাধা দেয়। এই বউ, তুমি কি আমাকে সন্দেহ করছো? অর্থি ছোট ছোট চোখ করে বলল। আপনি সন্দেহ করার মতো কিছু করেছেন নাকি? অহনিব থতমত খেলো। বউ ভয় দেখাচ্ছ কেন? অর্থি একটু এগিয়ে এসে অহনিবের মুখের কাছে মুখ নিয়ে বলল। আপনি ভয় পান? ক্রমশই অহনিব মাথা পিছিয়ে নিয়ে বলল, না, একদম না। তাহলে বলছেন কেন? এমনিতেই, চলো ঘুমাই। অর্থি উঠে দাঁড়ালো, মাথায় ওড়না চাপিয়ে পা বাড়াতেই অহনিব হাত টেনে ধরে বলল, কোথায় যাচ্ছ? সারা রুমে, আমি আজ ওর সাথে ঘুমাবো। অহনিব উৎকণ্ঠা নিয়ে বলল, কেন? আপনার সাথে ঘুমাবো না, আপনি বরং আপনার লন্ডনের সুন্দরীকে নিয়ে ঘুমান। অর্থিকা, তুই লন্ডনের সে বিষয় নিয়ে মন খারাপ করে আছো? সেটা অনেকদিন আগের ঘটনা। আমার জন্মের আগের ঘটনা হোক, তবুও ঘটেছে। আপনি আমাকে আগে কেন বলেননি? আপনি না বলেছেন আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না? হ্যাঁ বলেছি তো, কিন্তু বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই বলতে পারিনি। ভালো, এখন আমি এই রুম থেকে বেরিয়ে যাব। বলে হাত ছাড়তে চেষ্টা করতে অহনিব টান দিয়ে বিছানায় ফেলে অর্থির মুখের দিকে ঝুঁকে বলল। বাচ্চামো করছে বউ? অর্থি রাগ দেখিয়ে বলল, একদম না। আচ্ছা বলো, কি করলে আমার বউ এখানে আমার কাছে থাকবে? অর্থি মুখ গোমরা করে বলল। সেই দিন কি হয়েছিল আপনাদের মধ্যে? অহনিব অর্থির এমন প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। তার বুঝতার বউ মুহূর্তেই এমন অবুঝ কথা বলছে। সেদিন কি হয়েছিল? অর্থি অহনিব আর সিজিয়াকে নিয়ে এত দূরে পৌঁছে গেছে? তুমি আমার বিষয়ে এমন ভাবো? অহনিবের গম্ভীর কণ্ঠ শুনে অর্থি ভরকে গেল। না না, আমি বলতে চাইছি সেদিন রাতে আপনি কি করেছিলেন, মানে ওই ঘটনায় কোনো প্রতিক্রিয়া করেছেন? অহনিব বুঝল অর্থির কথা। আমি সে রাতে ওই হাউস ছেড়ে একটা হোটেল রুমে উঠেছিলাম। তার আগে অবশ্য আমার হাতের দাবাং মার্কা চর সিজিয়ার গালে পড়েছিল। অহনিব অর্থির দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে রেখেছে, হয়তো লজ্জা পাচ্ছে অহনিবকে এমন প্রশ্ন করার জন্য। অহনিব দুষ্ট হেসে বলল, তবে সেদিন যেটা হওয়ার কথা ছিল সেটা গতকাল রাতে আমার বউয়ের সাথে হয়ে গেছে। অর্থি লজ্জায় লাল হয়ে গেল এবার। অহনিব অর্থিকে আর একটু লজ্জা দিতে ফিসফিস করে বলল। ভাবছি এখনো। অর্থি অহনিবের মুখের কথা কেড়ে নিয়ে বলল, এখন এখন ঘুমাবো? ঘুমানোর জন্য সারা রাত পড়ে আছে, এখন প্রেম হবে। আপনি কিন্তু। বলতেই অহনিব কৌশলে অর্থির মুখ বন্ধ করে দিল। অর্থি স্থির হয়ে গেল। অহনিব স্থির অর্থিকে নিজের দখলে নিয়ে নিল। সূচনা হলো আর একটা সুন্দর মধুময় রাতের। আজও অর্থি আসেনি? বর্ণর পেছনে উকিঝুঁকি দিতে দিতে বলল নীলি। বর্ণ ঘাড় ঘুরিয়ে পিছনে এক পলক তাকিয়ে বলল, অর্থি এলে আমার সাথে আসতো, ওকে পেছনে রেখে আসতাম না আমি? নীলি বর্ণ কথা কানে না নিয়ে বিড়বিড় করে বলল, বিয়ে হলে বুঝি মানুষ এভাবেই পর হয়ে যায়? বর্ণ শুনতে পেয়ে বলল, তুমিও বিয়ে করে নাও, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। নীলি মুখ বাঁকিয়ে বলল, বিয়ের ঝামেলায় আমি নেই। নাই কেন? বিয়ে করবে না নাকি কেউ বিয়ে করতে চায় না? নীলি রাগে কিরমির করে বলল,
নীলিকে বিয়ে করতে চাইবে না এমন ছেলে পৃথিবীতে খুব কমই। বুঝতে পেরেছেন মিস্টার উগান্ডা? বর্ণ টিটকারি কেটে বলল। চাপা সবাই মারতে জানে, বুঝেছেন মিস পাগলি? নীলি চিৎকার করে বলল। এই, আপনার না গত মাসে পরীক্ষা শেষ হয়েছে, এখন ইউনিভার্সিটিতে কি করেন আপনি? বর্ণ ভাব নিয়ে বলল। গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করতে এসেছি, এনি প্রবলেম? নীলি ভেঙচি কেটে বর্ণকে নকল করে বলল। গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে এসেছেন? বলেই বর্ণকে পেছন ফেলে এগিয়ে গেল। কিছু দূর যেতে সামনে জিহাদ এসে দাঁড়ালো। নীলি কপাল কুঁচকে কিছু বলতে যাবে, তখন জিহাদ বলল। বিউটিফুল, কেমন আছো? জি ভালো। তোমার সাথে আমার একটু কথা ছিল। বলুন। এখানে না, অন্য কোথাও যাই? দুঃখিত, আমার ক্লাস আছে, বলার হলে এখন এখানেই বলুন, নয়তো আমি চললাম। আরে আরে দাঁড়াও, বলছি। নীলি তাকিয়ে রইল কি বলবে সে আশায়। কিছুক্ষণ পর জিহাদ পকেট থেকে একটা তাজা গোলাপ নীলির দিকে বাড়িয়ে দিতেই নীলি চোখ বড় বড় করে নিল। জিহাদ মুচকি হেসে বলল। ভেবেছিলাম নিরিবিলি পরিবেশে তোমাকে একান্তভাবে প্রপোজ করব। তুমি যেহেতু যাবে না, তাই এখানেই করি। তোমাকে আমার ভালো লাগে বিউটিফুল। আমরা কি রিলেশনে যেতে পারি? নীলি অবাক হয়ে গেল জিহাদের কথায়। জিহাদ নীলিকে প্রপোজ করেছে, কিন্তু একে তো দেখে ভেবেছিল ওর থেকে পছন্দ করে। তাহলে আর প্রপোজ করার কি ছিরি? এভাবে কাউকে প্রপোজ করে নাকি? মন চায় একটা দিয়ে উষ্টা দিয়ে প্রপোজ করার ধরন শিখিয়ে দিতে। নীলিকে ভাবনা থেকে বের করে আনলো বর্ণ। কর্কশ গলায় সে বলল। তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন ক্লাসে না গিয়ে? আর জিহাদ আমাদের ভার্সিটি লাইফ শেষ, আশা করি এখন এসব ফুল দিয়ে স্টুডেন্টদের র্যাগিং করতে আসবে না। তাছাড়া এখন র্যাগিং করার সময় না। নীলির মাথায় হঠাৎ শয়তানি বুদ্ধির উদয় হলো। সে জিহাদকে কিছু বলতে না দিয়েই ফুল নিয়ে বলল। থ্যাংক ইউ ভাইয়া, ফুলটা অনেক সুন্দর হয়েছে। জানেন তো, এই ফার্স্ট টাইম এত সুন্দর করে আমাকে কেউ প্রপোজ করলো। আমি সত্যিই হ্যাপি। বর্ণ মুহূর্তেই রেগে অগ্নিমূর্তি ধারণ করলো। নীলি বর্ণকে পাত্তা না দিয়ে জিহাদকে বলল। আপনি না নিরিবিলি পরিবেশে যেতে চাইছিলেন, ক্লাস শেষে আমরা ঘুরতে যাব, কেমন? জিহাদ যেন হাতে চাঁদ পেল। খুশিতে গদগদ হয়ে বলল। ওকে ওকে, তাহলে আমি বাইরে ওয়েট করছি। তুমি ক্লাস শেষে দেখা করো, কেমন? অবশ্যই। বর্ণ রাগে গজগজ করছে। একটা মানুষ যে ওদের মাঝে দাঁড়িয়ে তা কেউ আমলেই নিচ্ছে না। নীলি বর্ণর রাগ দেখে খুশিতে ফেটে পড়ল। কি বলেছিলেন আমাকে ছেলেরা বিয়ে করবে না? আর সেদিন বলেছিলেন আমার সাথে কেউ প্রেম করবে না, দেখলেন তো এখন। তুমি খুব বাড়াবাড়ি করলে নীলিমা। তুমি এতটাও বাচ্চা না যে আমার কথার মানে তুমি বোঝো না। আমাকে দেখানোর জন্য প্রেম করবে জিহাদের সাথে, ওকে করো। বলেই বর্ণ ভার্সিটির গেট পেরিয়ে রাস্তা ধরল। নীলি বোকার মতো তাকিয়ে দেখল বর্ণের যাওয়া। ভেবেছিল বর্ণ রাগ করে ফুল নিয়ে ছিঁড়ে ফেলবে আর বলবে সে নীলিকে ভালোবাসে। দুটো মাস নীলির সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া, অপ্রকাশিত অনুভূতিতে নীলি কাতর হয়ে আছে। বর্ণ মাঝে মাঝে তার অনুভূতির সম্পর্কে ইঙ্গিত দিলেও সরাসরি প্রকাশ করে না। নীলি এবার ভেবেছিল বর্ণ হয়তো বলবে, কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেল। মন খারাপ করে আশেপাশে তাকিয়ে জিহাদকে খোঁজার চেষ্টা করলো। জিহাদকে দেখতে না পেয়ে সেও এক প্রকার পালিয়ে গেল ভার্সিটি থেকে। ক্লান্ত শরীরে কাঁধের ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে ব্যাগের পাশেই শুয়ে পড়ল আরিশা। বাহিরে প্রচুর গরম আজ। গাড়ি থেকে নেমে গলি পেরিয়ে বাসা অবধি আসতেই গলা কাঠ হয়ে গেছে তার। পানি খাওয়ার প্রয়োজন বোধ হতেই উঠল পানি খেতে। গ্লাসে পানি ঢেলে মুখে দিতেই বিকট শব্দে ফোন বেজে উঠল। আরিশার বিরক্ত হয়ে পানি রেখে ফোন হাতে নিতে চোখ মুখ খুশির ঝিলিক ফুটে উঠল তার। ফোন রিসিভ করেই বলল, সিরিয়াস ক্রাশ, আপনি কল করেছেন? আমি যে কি খুশি। ফোনের ওপাশ থেকে সিফাত সহসা ধমকে উঠল। এক থাপ্পড় দিয়ে কথা বলার ধরন শিখিয়ে দেব। আরিশা আরো বেজায় খুশি নিয়ে বলল, সত্যি থাপ্পড় দেবেন? তার জন্য তো আপনাকে আমার সামনে আসতে হবে। তাড়াতাড়ি আসুন না, সে কবে দেখেছে আপনাকে। বাজে বকা বন্ধ করো আর বলো আজ ক্লাস মিস দিয়ে কোথায় গিয়েছিলে। এবার আরিশা ভয়ে চুপসে গেল। কি উত্তর দেবে ও? সত্যি বলে সিফাত নিশ্চিত ফোনের মধ্যে দিয়ে ওকে কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবে। কি হলো, বলছো না কেন?
সিফাতের ধমকে কেঁপে উঠল আরিশা। আপনি বকবেন না তো? সিফাত দাঁতে দাঁত চেপে বলল, না আদর করবো, এখন বলো। ওই তো আসলে হয়েছে কি, আমি 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 আসলে নকলে তুমি তুমি হলে এখন সোজাসাপটা বলো, কোথায় গিয়েছিলে? আরিশা আর কোনো উপায় না পেয়ে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে একদমই বলল, বিশ্বাস করুন, আমি যেতে চাইনি। ওরা জোর করে আমাকে সিনেমা হলে নিয়ে গেছিল। আমি না বেশি সময় থাকিনি, 2 ঘন্টা থেকে এসে পড়েছে। হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো। আরিশা ফোন হাতে নিয়ে দেখলো লাইন কেটে দিয়েছে সিফাত। আরিশা ভয়ে ভয়ে আবার কল দিল, ফোন বন্ধ। আরিশা এবার ভয় শেষ। হাতের কাছে পেলে শিওর সিফাত আর ছাড় দেবে না। গত 2 মাস সিফাত আর আরিশার ফোনে টুকটাক কথা হয়, তবে যা কথা হয় তার 99% আরিশা কি করবে আর করবে না তার নিষেধাজ্ঞা। আরিশা মাঝে মাঝে ভাবে সিফাতের সাথে সে প্রেম করছে নাকি ফ্রি ফ্রি জ্ঞান সার্ভিসের ক্লাস করছে। ফোন দিলেই আরিশা আজ এটা করছো কেন, ওই ছেলের দিকে তাকিয়েছিলে কেন, দুষ্টুমি করবে না, এই করবে না, সেই করবে না, কত কি। আরিশা বাসার বাহিরে যাই করুক, যেখানেই যাক, সিফাত যেন কিভাবে খোঁজ পেয়ে যায়। আরিশা অবশ্য এতে রাগ হয় না, ওর বেশ ভালোই লাগে। মাঝে ও ইচ্ছা করেই এগুলো করে সিফাতকে এলোমেলো করত, কিন্তু আজ একটু বেশি বাড়াবাড়ি করেছে সে। ভয় ভয় মুখ নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল সে, এছাড়া এখন আর কিছু করার নেই। বিকাল টাইম অর্থী লিভিং রুমে এসে বসেছে। সবাই যে যার রুমে। নিশি, রায়ান, শেলি বেগম গত মাসে কানাডা পাড়ি জমিয়েছে। শিলা বেগম মেয়েদের নিয়ে সেদিন রাতটুকু থেকে পরের দিন চলে গিয়েছিল। সেদিনই লন্ডনে ফিরেছে কিনা তা সে জানে না, তবে সাদিয়ার জন্য অর্থির খুব খারাপ লাগছে। মেয়েটা অনেক ভালো ছিল। এ বাড়িতে আসার পর থেকে অর্থি নিয়মিত ভার্সিটিতে যায় না। এতে অবশ্য অহনেব কিছু বলে না। আজ যেতে চেয়েছিল, কিন্তু সকাল থেকে শরীর কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে মাথা ঘুরে যে কোনো সময় পড়ে যাবে, তাই আর যাওয়া হয়নি। 10টা থেকে ঘুমিয়ে 3টায় উঠেছে সে। এর মধ্যে সারা বেশ কয়েকবার ডেকেছে, অর্থি ওঠেনি বলে আর কেউ বিরক্ত করেনি। এখন শরীরটা ভালো লাগায় ভাবলো সবার জন্য বিকেলে হালকা কিছু নাস্তা বানানো যায়। নাস্তা বানানোর জন্য কিচেনের দিকে যেতেই চঞ্চল পায়ে এক ভদ্রলোক প্রবেশ করলো খান ম্যানশনে। ভদ্রলোককে দেখে অর্থি থেমে যায়। লোকটাকে অর্থি চেনে, নিশির বিয়েতে 1-2বার দেখেছিল, আর এই বাড়িতে এসে ফ্যামিলি ফটোতে দেখেছে। ভদ্রলোকটি অর্থির দিকে এগিয়ে যেতেই সারা কোথা থেকে দৌড়ে এসে বাবা বলে চাপটে ধরল। অর্থির এবার পুরোপুরি চিনতে পেরেছে ভদ্রলোকটি ফরিদ খান, ফয়সাল খানের ছোট ভাই, মানে সিফাত আর সারার আব্বু। আব্বু, তুমি আজকে আসবে বলনি কেন? ফরিদ খান হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, বললে কি আর তোমাকে চুমকে দেওয়া হতো? তা কেমন আছো মামনি? ভালো না। তুমি জানো এতদিন তোমাকে কত মিস করেছি। তুমি আমার বার্থডেতেও এলে না, আমি কিন্তু রেগে আছি। এই তো এসেছি একদম সব কাজ শেষ করে, আর যাচ্ছি না আমার মামনিকে রেখে। সারা উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ, তোমার মা কোথায়? আম্মু রুমে, আমি এখনই ডাকছি। তুমি এসো, বসো, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। ফরিদ খান মেয়ের পাগলামি দেখে হেসে ফেলল। সোফায় বসে ওর থেকে বললেন, অর্থিমা, আমাকে চিনতে পেরেছো? জি ছোট বাবা। যাক, আমি তো তোমাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। রায়ানের বিয়েতে তোমাকে একবার দেখেছিলাম, সেদিন রাতে তো আমার ফ্লাইট ছিল, তাই বিয়ের আগেই আমি রওনা হয়ে যাই, যার ফলে তোমাদের বিয়েতে থাকতে পারিনি মা। অর্থি মুচকি হেসে বলল, আমিও আপনাকে চিনতে পারিনি। সারা আপু ডাকতে বুঝেছি আপনি ছোট বাবা। ফরিদ খান হেসে বললেন, বাহ, খুব বুদ্ধিমতী মেয়ে। অর্থি বলল, আপনি বসুন, আমি আপনার জন্য শরবত নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, শরবত দাও তো মা, আগে পেট ঠান্ডা করি, তারপর না হয় ফ্রেশ হব। অর্থি ফরিদ খানের এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হলো। প্রথম সাক্ষাতেই এত সুন্দর মা বলে সম্বোধন করেছে। অর্থি মনে মনে আল্লাহকে শুকরিয়া জানালো এত সুন্দর একটি পরিবার দেওয়ার জন্য।
সন্ধ্যার পর ফয়সাল খান আর ফরিদ খান বসে কথা বলছিল। এমন সময় বিধ্বস্ত অবস্থায় বর্ণ এসে দাঁড়ালো তাদের সামনে। লিভিং রুমে সবাই বর্ণের অবস্থা দেখে প্রশ্ন করলো তার কি হয়েছে। অহনীপ শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে বর্ণর দিকে। বর্ণ সময় অপচয় না করে সরাসরি অহনীপের কাছে গিয়ে বলল, ভাই আমি বিয়ে করব। কথাটা যেন নিকুচি মজা ভেবে নিল সবাই, কিন্তু রীতা খান ব্যাকুল হয়ে বলল, বাবু তোর শরীর খারাপ? চোখ মুখের এই অবস্থা কেন? আর এসব কি বলছিস? বর্ণ বিরক্ত হয়ে বলল, মা আমি ঠিক আছি। ভাই তুমি শুনতে পাচ্ছ, আমি বিয়ে করব। তো আমাকে বলছিস কেন? অহনীপের দায়সারা উত্তরে বর্ণ অসহায় ফেস করে বলল, তুমিই তো সব, বাবা মা কারো কাছে বলে লাভ নেই, তাই তোমাকে বলছি। অহনীপ ফোন স্ক্রল করতে করতে বলল, লাভ ক্ষতি বলছি না, আমি শুধু জানি আপনার পাগলির কোনো বডিগার্ডের বিয়ের দায়িত্ব আমি নিতে পারবো না। বর্ণ বাবাকে বলল, বাবা তুমিও কি ভাইয়ের কথাই বলবে? তুমি বিয়ে করবে আমাদের কেন বলছো? মানে কি বিয়ে করবো সেটা তোমাদের বলবো না তো রাস্তার মানুষকে বলবো? না তো, আমাদের বা রাস্তার মানুষ কাউকেই বলবে না, মেয়েদের ফ্যামিলিকে বলবে। আমিও দেখতে চাই তোমার মতো আতপাগলা বেকার যুবককে কোন ফ্যামিলি মেয়ে দেয়। বর্ণ এবার ভাই আর বাবার তেরা কথার মানে বুঝলো। আমি বেকার তো কি হয়েছে, আমার বাপ ভাইয়ের যা আছে তাতে আমি কেন আমার ছেলে পুলে নাতি নাতনিও বসে খেতে পারবে? অহনীপ মুখ কুচকে বলল, হ্যাঁ, আমি তো দিন রাত পরিশ্রম করছি তোর নাতি নাতিকে বসিয়ে খাওয়ানোর জন্য। ফয়সাল খানও অহনীপের কথা ধরে বললেন, আমিও অবশ্যই বেকার ছেলেকে মুখে তুলে খাওয়ানোর জন্য পরিশ্রম করছি না। তোমরা আমার শত্রু। রীতা খান বললেন, তোমরা এমন করছো কেন ওর সাথে? ভাবু তোর কি হয়েছে বলতো আমাকে? হঠাৎ বিয়ের ভূত মাথায় চাপলো কেন? আমার কিছু হয়নি, আমি শুধু বিয়ে করতে চাই। ভাই আর বাবা ইচ্ছে করে আমার সাথে এমন করছে। আমার তো বিয়ের বয়স হয়েছে, তো বিয়ে দিচ্ছে না কেন? ফরিদ খান এবার হো হো করে হেসে উঠল। ফরিদ খানের হাসি দেখে ফয়সাল খানও হেসে দিল। বর্ণ রাগে ক্ষোভে ফুঁসতে লাগলো। তখন অহনীপ বলল, তোকে বিয়ে করবে কে? আমাকে বিয়ে করতে হবে না, আমি নিজেই বিয়ে করব। ফরিদ খান বলল, তো কাকে বিয়ে করবে? সে মেয়ে কে? বর্ণ অকপটে স্বীকার করল, ওর নাম নীলি। নীলি নাম নিতেই অর্থে অবাক হয়ে গেল। নীলির সঙ্গে 10 ঘন্টা থাকলে 9 ঘন্টাই তাদের ঝগড়া দিয়ে চলে যায়, আর তাকে কিনা বিয়ে করবে? তাহলে তো এদের জীবনময় ঝগড়া হয়ে যাবে, না ঝগড়াময় জীবন হয়ে যাবে। এদিকে সারা বলে উঠল, আরে বাস, খেলা জমে গেছে। সারার কথা শুনে সিফাত চোখ গরম করে তাকালো। ফরিদ খান বললেন, নীলিকে? ফয়সাল খান বললেন, তুই কি আমাদের রায়ানের শালির কথা বলছিস? তখন ফরিদ খান বললেন, দুজনকে পছন্দ করিস? বর্ণ কি বলবে এখন? নীলি ওকে পছন্দ করে সেটা একটু একটু বুঝতে পারলেও তা শিওর না, তাই বলল, না আমি করি। অহনীপ বলল, বিয়ে করবে ভালো কথা, কিন্তু তার আগে আমার সঙ্গে কাজে জয়েন করতে হবে। ভাই হুম, বিয়ে করতে চাইলে অবশ্য তোকে 1 মাস কোম্পানিতে সময় দিয়ে নিজের জায়গা তৈরি করতে হবে। তারপর তোর কথা মতো বাবা নীলিদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। ফয়সাল খান ফরিদ খানও অহনীপের কথায় সায় দিল। বর্ণ রাজি হয়ে গেল অহনীপের কথায়। এদিকে বর্ণর বিষয় শেষ হতেই সিফাত আমতামতা করে বলল, আব্বু। ফরিদ খান ছেলের ম্যামাও ডাক শুনে বাঁকা চোখে তাকিয়ে বলল, কি তোমারও সেম কেস নাকি? এদিকে অহনীপ গলার স্বর নামিয়ে ওর থেকে বলল, তোমার বিচ্ছু বন্ধুর জন্য আল্লাহ আমার অবলা ভাইদেরকে পেয়েছিল নাকি? অর্থি কটমট দৃষ্টিতে তাকালো অহনীপের দিকে। অহনীপ সে দৃষ্টি এড়িয়ে চোখ মেরে বলল, ওদের থেকে বড় অবলা আমি। আপনি অবলা হলে অবলা শব্দটি জনগণ বয়কট করবে। অহনীপ দুঃখী মুখ করে বলল, তুমি বউ আমাকে কটাক্ষ করছো? অর্থি কিছু না বলে মুখ ঘুরিয়ে হেসে দিল। মেয়েটাকে? ফরিদ খানের কথা শুনে সিফাত মায়ের দিকে তাকালো। সায়রা খান চোখ বড় বড় করে সিফাতকে দেখছে।
সিফাত ছোট্ট একটা ঢোক গিলে বলল, অনিক ভাইয়ের শালি আরিশা। রায়ানের শালিনা? হ্যাঁ, রায়ান ভাইয়েরও শালি। ফয়সাল খান সিরিয়াস ভঙ্গিতে বললেন, ব্যাপার স্যাপার কি তোমাদের? সব ভাই এক গোয়ালেই ঢুকেছো? কাহিনী কি বলো তো? বর্ণ অকপটে বলল, এতেই তো ভালো, তোমাদের কম খরচে আত্মীয় পার হবে। ফরিদ খান বললেন, আমাদের খরচ নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা একবারই সব মেয়েকে তুলে আনার বন্দোবস্ত করছিস। ভবিষ্যৎ ভেবে দেখেছিস তো? সিফাত বলল, ভবিষ্যতে ভাববো মানে? তোর মাকে আর ভাবিকে দেখ, পান থেকে চুন খসলেই দুজনে একসাথে হামলা করে আমাদের উপরে। সেখানে তোদের বউরাও হবে এক ঘাটের এক গোয়ালের গাভী, যদিও অর্থিমা আলাদা। তারপরেও বলা যায় না, তোদের মতো আতপাগলার সাথে সংসার করতে গেলে অতিষ্ঠ হয়ে সব বোন এক হয়ে তোদের ঘরছাড়া করবে। সায়রা খান স্বামীর কথা শুনে তেতে উঠলেন। দেখেছো বুবু কিভাবে আমাদের দিকে আঙুল তুলছে? নিজে যে অকামগুলো করে সেগুলো কিছুই না। অর্থের মুখ হা হয়ে গেল সায়রা খানের উত্তেজিত কণ্ঠ শুনে। এ বাড়িতে আসার পর থেকে সায়রা খানকে উঁচু গলায় কথা বলতে শোনেননি। সিফাত বাবা মায়ের কথা শুনে বিড়বিড় করে বলল, আজ পাগলা আমি নই, আমার জীবনে যে আসতে চলেছে সে। আর তাকে পুরো পাগলা না করার জন্যই এই ব্যবস্থা। বর্ণ দাঁত কেলিয়ে বলল, নো টেনশন, ঘর থেকে বের করলে বউকে নিয়েই বের হব। ফয়সাল খান ছেলের কথা শুনে রীতা খানকে বললেন, ঋতু, তোমার ছোট ছেলে বিয়ের আগেই পুরোপুরি পাগল হয়ে গেছে। অনিমা রাতের রান্না শেষ করে রুমে এসে দেখে আদিল বিছানায় উপর হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে ডেকে বলল, অসময়ে শুয়ে আছো কেন? আদিল ঘাড় কাত করে অনিমাকে এক পলক দেখে বলল, অনি, একটু চা করে দাও তো। মাথা ব্যথা করছে? বলে বালিশে মুখ গুজে পড়ে রইল আদিল। অনিমা কড়া করে চা বানিয়ে এনে দিল। আদিল সেটা নিয়ে ফু দিতে দিতে বলল, কাল আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে অনি। আসতে রাত হবে? হয়তো কাল ফিরতে পারবো না, তবে চেষ্টা করবো ফিরে আসার। আমি যাওয়ার আগে তোমাকে মামুনিদের বাসায় রেখে আসবো। অর্থের সাথে থেকো। আমি একা থাকতে পারবো। একা থাকতে হবে না, আমি এসে তোমাকে নিয়ে আসবো। অনিমা চুপ রইল, মুখটা ভার তার। 1 মাস হয় তারা নতুন ফ্ল্যাটে উঠেছে, যেটা অহনীপদের বাসার খুব কাছে। মাঝে সাঝেই অনিমা খান ম্যানশনে যায়, আবার অর্থি ছাড়াও আসে। নীলি একবার এসেছিল, শুধু আরিশা এখনো আসেনি। অনিমার মন খারাপ বুঝতে পেরে আদিল হাতের কাপটা নামিয়ে অনিমাকে কোমর জড়িয়ে কাছে টানল। অনিমা মুখ ভার করে অন্যদিকে তাকিয়ে বলল, ছাড়ো, আদিক্ষেতা করতে হবে না। রাগ করছো কেন? অনেক কাজে তো যেতে হবে বলো। কে বলেছিল তোমাকে পুলিশে জয়েন করতে? যখন তখন বাইরে যেতে হয়। এতই যখন কাজ ভালোবাসো, আমাকে ধরে পেয়ে বিয়ে করলে কেন? অনি রাগ করে না জান, কাল যাই, এরপর তোমাকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যাব ইনশাল্লাহ। অনিমা চুপ রইল দেখে আদিল আদরে গলায় বলল, লাভ ইউ অনি। ঢং। আদিল একটু হেসে অনিমার কপালে চুমু খেয়ে বলল, ঢং নয়, এটা ভালোবাসা। অনিমা একটু লজ্জা লজ্জা ভাব করে আদিলের বক্ষে কিল দিয়ে সেখানেই মুখ লুকালো। আদিলও মুচকে হেসে আরো গভীর আলিঙ্গন করলো। আরিশা সারা রুম পায়চারি করছে আর একটু পর পর ফোন করছে সিফাতকে, কিন্তু তার ফোন সেই যে অফ হয়েছে আর অন করার নামগন্ধ নেই। রাত 1:23। আরিশা একবার ভাবলো সারাকে কল করে বলবে সিফাতকে ডেকে দিতে, পরে ভাবলো এতে সিফাত আরও রেগে যাবে। আরিশার কান্না পাচ্ছে। কেন যে গেল সিনেমা দেখতে। হঠাৎ ফোনের রিংটোন বাজতেই আরিশা তড়িঘড়ি করে ফোন চেক করে। সিফাত কল দিয়েছে। আরিশা খুশিতে লাফ দিয়ে খাটের ওপর বসে। তাড়াতাড়ি করে ফোন কল রিসিভ করতেই সিফাত ধমকের সুরে বলে ওঠে, এত রাতে ঘুম না এসে আমাকে কল করেছো, সাহস তো কম না। সামনে পেলে থাপড়িয়ে গাল দুটো ফাটিয়ে দিতাম। আরিশা ভয় না পেয়ে উল্টো খিলখিল করে হেসে দিল। সিফাত দমে যায় সে হাসির শব্দে। মেয়েটা নিতান্ত এই বাচ্চা স্বভাবের সহজ সরল।
সিফাত যে এত বকে এত ধমকায় তবুও সে একটা রা অবধি করে না, উল্টো এমন সব কথা বা কাণ্ড করবে সিফাতের রাগ গলে জল হয়ে যাবে, ঠিক এখন যেমনটা হচ্ছে। আরিশা হাসি থামিয়ে বলে, যাক বাবা, তাও শেষ পর্যন্ত আপনার নাগাল পাও তো গেল। আপনি আমাকে সারাদিন কি তোরটাই না করিয়েছেন জানেন। আমি কেন জানতে যাব? ও তাও ঠিক, আপনি কেন জানতে যাবেন? আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনাকে বলছি। সিফাত গরু গম্ভীর কণ্ঠে বলে, তোমাকে বলতে হবে না, আর আমি তোমার ফালতু বক শুনছিও না। শুনতে হবে না, আপনি শুধু ফোনটা কানে ধরে রাখুন। আরিশা, এবার কিন্তু সত্যি সত্যি তুমি মার খাবে। আরিশা তৎক্ষণাৎ তার জিভ কাটে বোকামির জন্য কিছু একটা বিড়বিড় করে সিফাতকে বলল, সরি, আপনার শুনতে হবে না। বলছি কি, আপনি রাগ করেছেন? এই মেয়ে, এখন ঘুমাও, একটা বাড়তি কথা বলবে না। আপনি এখনো রেগে আছেন? আরিশা কিছুটা মন খারাপ করে বলল। সিফাত যেন এবার একটু নরম হলো, ধীর কণ্ঠে বলল, আগামী মাসে দেখা হবে আমাদের। এর আগে যদি কোনো ভুলভাল নিউজ আমার কাছে আসে, তাহলে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আরিশা শুকনো ঢোক গিলে মনে মনে ভেবে নেয় সে আর বাদরামি করবে না, কলেজ ফাঁকি দিয়ে কোথাও যাবে না, এখন থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। এখন ঘুমাও। আরিশা ছোট করে বলল। সিফাত নিঃশব্দে হেসে লাইন বিচ্ছিন্ন করে। আজকের সকল কথাবার্তা খান পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ফয়সাল খান বলেছে এইসব কথা যেন আগে আহসান বাড়ির কোনো সদস্য না জানে। আগে দুজন নিজের প্রতিষ্ঠিত হবে, শক্তপোক্ত জায়গা তৈরি করবে, তারপর তারা নিজে গিয়ে বিয়ের প্রস্তাব রাখবে। সারাকেও কঠিনভাবে নিষেধাজ্ঞা করেছে এই বিষয়ে কাউকে না বলার জন্য। নিশুতির রাত, চারিদিকে নিস্তব্ধ নীরবতা। রাতের মধ্যভাগে আকাশে বাঁকা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে এক কপত কপতি। অর্থি অহনিবের পাশে বসে বাহুতে মাথা রেখে সুইমিং পুলের পানিতে সেই বাঁকা চাঁদকে পরখ করছে, আর অহনিব প্রিয়তমা স্ত্রীর নরম কোমল হাত নিজের হাতের মুঠোয় পুরে আঙুল নিয়ে খেলা করছে। আপাতত দুজনই দুজনের মতো বিজি আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অর্থি বলল, আচ্ছা, আপনার কি মনে হয় নীলি আর বর্ণ ভাইয়া একসাথে ভালো থাকবে? থাকবে না কেন? ওরা তো সাপ আর নেউল, আপনি দেখেননি দুটো একসাথে হলে কেমন যুদ্ধ নেমে পড়ে? সবাই এক না, আর সবার ভালোবাসার ধরনটাও এক না, ওদেরটা আলাদা, ঠিক টম এন্ড জেরির মতো। অর্থি মুচকি হেসে বলে, চলো, এখন ঘুমাতে হবে তো। যেতে ইচ্ছে করছে না। এখানেই ঘুমাতে চাও? এখানে কিভাবে ঘুমাবো? অহনিব কিছু না বলে অর্থিকে একটানে কোলে তুলে চাপটে ধরে নিজের সাথে মিশিয়ে বলে। এভাবে? অর্থি আশ্চর্য হয়ে বলল, এভাবে আপনার কোলে কিভাবে সম্ভব? আর আপনি কি আমায় কোলে নিয়ে এখানে সারা রাত বসে থাকবেন? থাকলে থাকলাম, একটা মাত্র বউয়ের জন্য এটুকু করতেই পারি। অর্থি কিছু না বলে মোচড়ানো শুরু করলো। অহনিব হাতের বাঁধন শক্ত করে বলল, অর্থিকা, এত নড়ছো কেন? পড়ে যাবে তো। ছাড়ুন আমাকে, রুমে যাব। একটু আগে না বলছিলে যেতে ইচ্ছে করছে না? এখন ইচ্ছে করছে। অহনিব আশেপাশে তাকিয়ে হঠাৎ গমগমে কণ্ঠে বলল, অর্থিকা, শাওয়ার নিবে? অর্থি এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কিছুটা চেঁচিয়ে বলল, কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? এত রাতে কেউ গোসল করে? কেন করে না? পাগলরা করে। আপনি কি পাগল? অযথা অকারণে গোসল করলে ঠান্ডা লাগবে। চলুন এক্ষুনি রুমে চলুন। অহনিব চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে, অর্থাৎ অধর কোণে দুষ্ট হাসির রেখা ফুটিয়ে তুলল। অর্থি সে হাসি দেখে থমকালো, ভরকালো, আমতামতা করে বলল, আপনি এভাবে হাসছেন কেন? অহনিব মাথা নিচু করে কণ্ঠস্বর নামিয়ে বলল, আচ্ছা, তাহলে শাওয়ার নেওয়ার জন্য কারণ লাগবে? অর্থি অবুজের মতো চোখ বড় বড় করে দেখতে লাগলো অহনিবকে। অহনিব অর্থির অবুজ চাহনি দেখে বিস্তার হেসে বলল, চলো বউ, শাওয়ার নেওয়ার মোক্ষম কারণের ব্যবস্থা করি। বলেই অর্থিকে কোলে নিয়েই অহনিব সাবধানে সুইমিং পুলের পাশ থেকে উঠে রুমের দিকে হাঁটা ধরল। অর্থি কয়েক মিনিট ভেবে মোক্ষম কারণ বের করতে লজ্জায় হাসপাস করতে লাগলো। অহনিব অর্থিকে আর একটু জ্বালাতন করতে বলল, তুমি চাইলে আমরা আজকে সুইমিং পুলে
অর্থি পুরো কথা শোনার আগেই তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একদম না, কী সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা আপনার? হ্যাঁ, আমি এসব কিচ্ছু বলিনি। কি সব বলনি? আপনি যা ভাবছেন। আমি কি ভাবছি? অহনিবের ঠাট্টা স্বরূপ উত্তরে অর্থি খানিকটা রেগে বলল, আপনি আমার সাথে মজা করছেন। নামান আমাকে কোল থেকে। অহনি মুখ টিপে হেসে বলল, নামাবো তো, আগে বলো কোথায় নামাবো? বেডে নাকি সুইমিং পুলে? অসভ্য লোক, আপনি আগেই ভালো ছিলেন, ইদানিং লাজ লজ্জা সব ভাতে দিয়ে খেয়ে আমাকে জ্বালাতন করছেন। অহনিব অর্থির কথা শুনে হো হো করে হেসে দিল। মন মানসিকতা বিষণ্ণতায় ভরপুর। কোনো কিছুই ভালো লাগছে না নীলির। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু ছেড়ে ছুড়ে মন কুঠিরে লুকিয়ে রাখা পুরুষের কথা ভাবছে সে। আজ 1.5 মাস তার দেখা নেই, পাত্তা নেই। নীলি অনেকভাবে চেষ্টা করেছে বর্ণর সাথে যোগাযোগ করার, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। ভার্সিটিতে আসে না বর্ণ, কল দিলে ধরে না, আর এখন তো ফোনটাই অফ। অর্থি থেকে জানতে পেরেছে বর্ণ এখন অফিসে জয়েন করেছে, তাই সময় পায় না। নীলি বর্ণর সাথে ঝামেলার কথা অর্থিকেই জানান দিয়েছে। এতে অর্থি বিশেষ কোনো প্রতিক্রিয়া না দেখালেও মনে মনে বেশ হেসেছে নীলির পাগল পাগল অবস্থা দেখে। নীলির রাগে দুঃখে নিজেরই চুল ছিঁড়তে ইচ্ছে করে। কেন সেদিন ওই দুষ্টুমি করতে গেল সে ভেবে আফসোস করে এখনো। কিন্তু সে তো জিহাদকে না করে দিয়েছে, তারপরেও বর্ণ নীলির সঙ্গে যোগাযোগ করছে না।